One thing has been good. Start trying to play as we want to take the test team in the direction to win the test match. 4.5 মাস পর সাদা পোশাকে মাঠে নামার প্রস্তুতি বাংলাদেশ ক্রিকেট দলের। হোয়াইট ওয়াশ নয়, আপাতত প্রথম টেস্ট জয়ে চোখ হেড কোচ সিমন্সের। সিলেটে অনুশীলনে চোট পেলেন মিরাজ। নাহিদ রানার গতি নিয়ে কোনো ভয় নেই, হুঙ্কার জিম্বাবুয়ান অলরাউন্ডার শন উইলিয়ামসের। পেসারদের নিয়েই পরিকল্পনা সাজাচ্ছে সফররতরা। নারী বিশ্বকাপ বাছাইয়ে কাল পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। আয়ারল্যান্ডের কাছে স্কটল্যান্ড হারায় মূল পর্বের পথ সহজ হলো জ্যোতিদের। লাহোরে হারলেও থাকবে সুযোগ। মেয়েদের বিশ্বকাপে পাকিস্তান কোয়ালিফাই করায় বিপাকে আয়োজক ভারত। শর্ত অনুযায়ী সেপ্টেম্বরের আসর হবে হাইব্রিড মডেলে। ব্যবস্থাপনা নিয়ে চ্যালেঞ্জের মুখে বিসিসিআই। এবং 2026 বিশ্বকাপ খেলার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানাবেন লিওনেল মেসি। বললেন, আর্জেন্টিনার হয়ে কাতার বিশ্বকাপ জয় ক্যারিয়ারের সেরা অর্জন। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজ প্রসঙ্গ। হোয়াইট ওয়াশ নয়, বরং টাইগার হেড কোচের ভাবনায় আপাতত সিলেট টেস্টের প্রথম দিন। সিলেটের ফ্যাসিলিটিসে মুগ্ধ এই ক্যারিবিয়ান। টেস্ট দলকে যে কোনো কন্ডিশনের জন্য প্রস্তুত করতে নিতে চান না উইকেট থেকে বাড়তি কোনো সুবিধা। স্রেফ ব্যাটার হিসেবে খেলানো হবে মুশফিকুর রহিমকে। সিলেট থেকে অপু বণিকের রিপোর্ট। দেশের সবচেয়ে সুন্দর স্টেডিয়াম সিলেটে চায়ের বাগান ঘেরা এই ভেন্যু আপনার মন ভালো করতে বাধ্য। আছে ক্রিকেটের পর্যাপ্ত সুযোগ সুবিধাও, যেসব দেখে স্বপ্নের মতো লাগছে টাইগার হেড কোচের। প্রস্তুতি বেশ ভালো হয়েছে। এখানকার ফ্যাসিলিটিস স্বপ্নের মতো, আপনি যা চান করতে পারবেন। হোটেলটাও খুব দূরে নয়। আমরা অনেক কাজ করেছি এই অল্প সময়ে। সিমন্সের স্বপ্নের মতো সুযোগ সুবিধা আর প্রস্তুতি নিয়ে তৃপ্তির ঢেকুর হয়তো আশা দেখাচ্ছে দাপুট দেখানো সিরিজ জয়ের। তবে এই ক্যারিবিয়ানের ভাবনা ভিন্ন। বাংলাদেশের হয়ে নিজের প্রথম টেস্টে এগোতে যান ধীর চলনীতিতে। আমি হোয়াইট ওয়াশের ব্যাপারে জানি না, একবারে এক ধাপ এগোনোর পক্ষে। এখানে প্রথম টেস্ট হবে, এটা জিতলে পরের ম্যাচ নিয়ে চিন্তা করব। সিরিজ জেতার কথা আলোচনা করব। প্রথম টেস্ট জেতার জন্য প্রথম দিন জিততে হবে। আমি এভাবেই ভাবতে পছন্দ করি। পেস কিংবা স্পিন নয়, সিমন্স চান পুরোদস্তুর স্পোর্টিং উইকেট। টেস্ট টিম নিয়ে লম্বা পরিকল্পনা নতুন কোচের। ঘরের মাঠে তাই বাড়তি সুবিধা নেওয়ার পক্ষে নন এই ক্যারিবিয়ান। আমাদের পরিকল্পনা ভালো উইকেটের। টেস্ট টিমটাকে একটা পথে নিয়ে যেতে চাই, যাতে জিম্বাবুয়ের বিপক্ষে আলাদা করে উইকেট থেকে সুবিধা নিতে না হয়। প্রপার উইকেটে ক্রিকেট খেলে টেস্ট ম্যাচ জিততে চাই। তবে লাক্কাতুরার উইকেটে বাড়তি ঘাস একাদশে প্রাধান্য দেবে পেসারদের। বৃষ্টির শঙ্কাও আছে, যদিও দল নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ম্যানেজমেন্ট। তবে এটা নিশ্চিন্ত, কেবল ব্যাটার হিসেবেই খেলবেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। সিলেট টেস্টে প্রতিপক্ষ যখন জিম্বাবুয়ে, ঠিক তখনই চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা ভুলে আবারও কালো মেঘ কাটিয়ে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় টিম টাইগার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ। লাক্কাতুরা টেস্টের আগে দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। অনুশীলনে চোট পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাকে পেতে শেষ পর্যন্ত অপেক্ষা করবে বিসিবি। তবে মিরাজকে না পাওয়া গেলে টাইগার একাদশে ফিরতে পারেন স্পিনার নাঈম হাসান। প্রথম টেস্টে অভিষেক হতে পারে তানজিম সাকিবের। ওপেনিংয়ে জাকিরের পরিবর্তে জয়ের থাকার সম্ভাবনাই বেশি। লিটনের অনুপস্থিতিতে কিপিং গ্লাভস উঠতে পারে জাকের আলী অনিকের হাতে। ভয়, শঙ্কা, ম্যাচের আগে একাদশ সাজানো নিয়ে দুশ্চিন্তা। ইনফর্ম টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের এমন ছবি কপালে চিন্তার ভাঁজ ফেলবে যে কোনো টাইগার সমর্থকের। প্রশ্ন আসবে, লাক্কাতুরা টেস্ট খেলতে পারবেন তো মিরাজ? যদিও টিম ম্যানেজমেন্ট এ উত্তর মেলাতে আরও সময় নেওয়ার পক্ষে। দুটি পাতায় একটি কুড়ি, পূর্ণভূমি সিলেট
জিম্বাবুয়ের জন্য লাকি গ্রাউন্ডও। শুধু রঙিন পোশাকেই নয়, গেল এক যুগে বাংলাদেশের বিপক্ষে যে একটি টেস্ট জিতেছে শেভরনস, তা এই মাঠেই। আবহাওয়ার পূর্বাভাস বলছে টেস্ট চলাকালীন আকাশের মুখ থাকবে ভার, তাই তো রাজ করবে পেসার। খালি চোখে অসম লড়াই, তবে পরিস্থিতির বিবেচনায় ফেভারিট হয়েও প্রথম টেস্টে পা হরকানোর শঙ্কায় প্রচ্ছন্ন চাপে থাকবে বাংলাদেশি। 6 মাস পর ঘরের মাঠে আবারও আভিজাত্যের ক্রিকেট আলোচনায়, তাই প্রথম ম্যাচের একাদশ। যদিও হেড কোচ ইঙ্গিত দিয়েছেন ম্যাচটির আগের দিনই পরিস্থিতির বিবেচনায় চূড়ান্ত হবে তা। তার ইঙ্গিত সাহসী ক্রিকেটের, তাই তো সবুজ উইকেটে 3 পেসারের একাদশে থাকার সম্ভাবনাই বেশি, যেখানে নাহিদ হাসানের সঙ্গী হতে পারেন লোকাল বয় খালেদ, নয় আরেক সিলেটি তানজিম সাকিব। লাক্কাতুরায় তার অভিষেক প্রায় নিশ্চিত। ওপেনিং স্লটে সাদমানের সঙ্গী হবেন কে, সেই আলোচনায় জাকির নয় এগিয়ে মাহমুদুল হাসান জয়। শান্ত ফেরায় নাম কাটা যেতে পারে মাহিদুল অঙ্কনের। তবে শেষ পর্যন্ত 3 পেসার তত্ত্বে বাংলার ম্যানেজমেন্ট না হাঁটলে অঙ্কন থাকবেন সেরা 11-য়। মুশফিক ফিরেছেন একাদশে, বাকি নামগুলো তাই প্রত্যাশিত জাকের আর তাইজুল। তবে মিরাজ আঙুলের চোট থেকে সেরে না উঠলে কপাল খুলবে নাইম হাসানের। টেস্টে দীর্ঘ সময় ধরে কিপিং করছেন লিটন কুমার দাস। তিনি না থাকায় উইকেটের পেছনে গ্লাভস পরবেন কে, সেই আলোচনা হচ্ছে বিস্তর। তবে বিসিবি সূত্রের খবর, সিলেট টেস্টে সেই দায়িত্ব পেতে পারেন জাকের আলী অনিক। ভক্তদের জন্য স্বস্তির খবর, সংখ্যা কেটে গেছে ম্যাচ সম্প্রচারে, বাংলাদেশ টেলিভিশনে দেখাবে তা। যারা মাঠে বসে খেলা দেখতে চান, স্বস্তি আছে তাদের জন্য। গেল বছরের তুলনায় কমানো হয়েছে সব গ্যালারি টিকিটের দাম। 50 থেকে 500 টাকায় উপভোগ করা যাবে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট। সশরীরের পাশাপাশি দর্শকরা টিকিট কিনতে পারবেন অনলাইনেও। মাহবুব রিমন, সময় সংবাদ। এদিকে বাংলাদেশের মতো জিম্বাবুয়েও পরিকল্পনা সাজাচ্ছে পেসারদের ঘিরেই। মুজারা বানি, এনগারাভা কিংবা নিয়াচিদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী সফররতরা। তবে চিন্তার কারণ সাবকন্টিনেন্টে খেলার অভিজ্ঞতা। সিলেটে তাই 22 গজ ছাপিয়ে লড়াইটা দেখছেন মানসিকতার। নাহিদ রানার গতি নিয়ে আলাদা করে নাকি কিছুই ভাবছে না অতিথিরা। 5 বছর পর টেস্ট খেলতে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এই সময় ব্যবধানে বদলেছে অনেক কিছুই। বিশ্ব ক্রিকেটে পেছনে হাঁটছে জিম্বাবুয়ে, আর বাংলাদেশ এগিয়ে গেছে অনেকটাই। সময়ের পরিক্রমায় বদলেছে টাইগারদের শক্তিমত্তাও। একটা সময় পর্যন্ত বাংলাদেশ মানেই ছিল মন্থর উইকেট, স্পিনারদের আধিপত্য। বর্তমানে লাল সবুজের পছন্দ পেস বান্ধব উইকেট। সফররত জিম্বাবুয়ের জন্যও বিষয়টা নতুন। এবারের পিচটা ভিন্ন। আগে উইকেট অনেক মন্থর আর স্পিন বান্ধব ছিল, তবে এবার অনেক ঘাস আছে, পেস বান্ধব উইকেট দেখতে পাচ্ছি। পরিসংখ্যান দেখলে বুঝতে পারবেন অধিকাংশ পিচই সিম বান্ধব। অবশ্য উইকেটে পেসাররা বাড়তি সুবিধা পেলে খুশি হবেন এই জিম্বাবুয়ে ব্যাটার। কারণটা পরিষ্কার, টাইগারদের মতো তাদেরও যে আছে কিছু মানসম্মত পেসার। মুজারা বানি, এনগারাভা কিংবা নিয়াচিরা সাম্প্রতিক সময়ে যেমন সফল জাতীয় দলের হয়ে তেমনি হটকেকে পরিণত হয়েছেন ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও। অতিথিদের আত্মবিশ্বাস যোগাচ্ছে এই পেস ইউনিট। আমাদের দক্ষ কিছু বোলার আছে, কিছু বোলার যারা বিশ্বমানের। এনগারাভা ব্লেসিং আছে, এছাড়া ভিক্টর নিয়েছেও অনেক স্কিলফুল। এছাড়া স্কোয়াডের ট্রেভর গোয়ান্ডো আছে, তাই বলাই যায় লড়াইটা রোমাঞ্চকর হবে। বাংলাদেশের স্কোয়াডও সাজানো হয়েছে 4 পেসার নিয়ে, যার মধ্যে সবচেয়ে আলোচিত নাহিদ রানা। উইলিয়ামস অবশ্য উড়িয়ে দিলেন নাহিদের গতির আলোচনাকে। বোলিং মেশিন দিয়েই সাজছে প্রস্তুতি। শেষ কয়েকটা বছরে যেভাবে তাদের পেস এটা গড়ে উঠেছে এবং যাদের মধ্য থেকে এখন বাছাই করতে হয় তা দুর্দান্ত, এবং তোমাদের এই পরিবর্তনটা দেখে আমি খুব খুশি। তবে এখন বিশ্বে অনেকেই বেশি গতিতে বল করে, শুধু একজন না। আমরা প্রস্তুত। বৃষ্টি বাগড়া না থাকায় এদিন সিলেটে পূর্ণ প্রস্তুতি নিয়েছে জিম্বাবুয়ে। সাব্বির মিথুন, সময় সংবাদ। নিজেদের পাতা ফাঁদে এবার নিজেরাই ধরাশায়ী ভারত। নারী বিশ্বকাপ আয়োজনে নতুন করে বিপাকে বিসিসিআই। ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান কোয়ালিফাই করায় পূর্বের শর্তানুসারে টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলে। হাতে মোটে 4 মাস সময় থাকায় যা নিয়ে লজিস্টিক চ্যালেঞ্জের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড। স্বল্প সময়ের মধ্যে তাদের ঠিক করতে হবে যাতায়াত, আবাসন সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা, সম্প্রচার সহ আরও বেশ কিছু বিষয়, যাতে হবে বাড়তি খরচও। সংকটগুলো পরিচিত, তবে কুশীলবে এসেছে পরিবর্তন।
এবার বেকায়দায় বিসিসিআই স্মিত হাসি পিসিবির। রাজনৈতিক বৈরিতায় 2008 সালের পর আর পাকিস্তান সফরে যায়নি মেন ইন ব্লো। তবে এই সময় ভারতে গিয়ে ওয়ানডে আর টি-20 বিশ্বকাপ খেলে এসেছে পাকিস্তান, কিন্তু দৃশ্যপট পাল্টে গেল এশিয়া কাপ আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ভারতের একঘেয়েমি আর মোদী সরকারের গ্রিন সিগন্যাল না পাওয়ায় এই দুটো টুর্নামেন্ট খেলতে পাকিস্তান যায়নি টিম ইন্ডিয়া। পাকিস্তান মূল আয়োজক হওয়া সত্ত্বেও ভারতীয় দল নিজেদের সবগুলো ম্যাচে খেলেছিল দুবাইয়ে। তখনই আইসিসির মধ্যস্থতায় ঠিক হয় 2027 সাল পর্যন্ত ভারতে হওয়া বৈশ্বিক আসর খেলতে পাকিস্তানের কোনো দল, সেটা নারী কিংবা পুরুষ, সে দেশে যাবে না। চলতি বছর নারীদের ওয়ানডে বিশ্বকাপ ছাড়াও 2026-এর টি-20 বিশ্বকাপের স্বাগতিক বিসিসিআই। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপ হবে ভারতের 5 ভেন্যুতে: মুল্লানপুর, রায়পুর, ইন্দোর, তিরুবনন্তপুরম ও বিশাখাপট্টনম। তবে থাইল্যান্ডকে হারিয়ে প্রথম দল হিসেবে বাছাই পর্বের গণ্ডি পেরিয়ে পাকিস্তান মূল পর্বে জায়গা করে নেওয়ায় বিপত্তি বেড়েছে বিসিসিআই এর। কারণ চুক্তি অনুযায়ী এবার হারমানপ্রীত কৌর, স্মৃতি মান্ধানাদের দেশে ফাতিমা সানারা খেলতে যাবে না। তাদের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। কিন্তু হাতে বাকি মোটে 4 মাস। এই স্বল্প সময়ের মধ্যে নতুন করে ভেন্যু চূড়ান্ত করা একটা বড় চ্যালেঞ্জ ভারতীয় বোর্ডের। তার চাইতেও বড় চ্যালেঞ্জ যাতায়াত, আবাসন সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা আর সম্প্রচার। তাতে বাড়তি খরচ বাড়বে বিসিসিআই, যা হবে তাদের জন্য মাথা ব্যথার কারণ। এখানেই শেষ নয়। রাউন্ড রবিনিক পদ্ধতির বিশ্বকাপে অংশ নিয়ে 8 দলের সবাই একবার করে মুখোমুখি হবে নিজেদের সঙ্গে। পাকিস্তানের বিপক্ষে ভারতের সেই ম্যাচটিও হবে নিরপেক্ষ ভেন্যুতে। আর পাকিস্তান যদি ফাইনালে ওঠে তবে 26 অক্টোবরের ফাইনাল মুল্লানপুরে না হয়ে হবে ভারতের বাইরে। বিসিসিআই কোনো কারণে এই চুক্তি না মানলে পিসিবি আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ভারতের বিপক্ষে চুক্তি ভঙ্গের মামলাও করতে পারবে। সময় সংবাদ। ঢাকা প্রিমিয়ার লিগে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় আক্ষেপে পড়ছেন সাব্বির রহমান। নিজের ভুলগুলো নিয়ে কাজ শুরু করবেন এই মারকুটে ব্যাটার। খেলতে যাবেন ইংল্যান্ডের প্রিমিয়ার ডিভিশন লিগে। এদিকে রেলিগেশনের রোমাঞ্চকর ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে 19 রানের জয় পেয়েছে পার্টেক্স স্পোর্টিং ক্লাব। পার্টেক্সের দেয়া 265 রানের টার্গেটে খেলতে নেমে 245 রানে অল আউট হয়ে যায় শাইনপুকুর। বিপিএল দিয়ে আবারও আলোচনায় এসেছিলেন সাব্বির রহমান। হাডিডারকে পুনরায় জাতীয় দলে দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা। তার নিজেকে প্রমাণের মঞ্চ ছিল ডিপিএল, তবে আক্ষেপী সঙ্গী সাব্বিরের। এছাড়া এবারের ডিপিএল আসরটাও খুব একটা পছন্দ হয়নি তার। যে পারফর্ম করেছি আমি নিজে সন্তুষ্ট না, আর একটু বেটার হলে ভালো হতো। বাট চেষ্টা করছি ভালো কিছু করার জন্য। তো অনেক সময় পরিবেশটা হয় নাই, অনেক সময় আম্পায়ার কিছু ভুল আউট দিয়ে দিচ্ছে। কারণ আপনারা জানেনই আম্পায়ার আমাদের একটা ব্যাড কল দিয়ে দেয়, রিভিউ সিস্টেম নাই। তো এটা আসলে কিছু করার নাই, অনেক সময় হয় নাই। বা চেষ্টা করছিলাম ভালো কিছু করার। ডিপিএলটা হয়েছে, এটা আলহামদুলিল্লাহ প্লেয়ারদের জন্য খেলতে পেরেছি, ভালো লাগছে। বাট আরেকটু গোছানো হলো, আরেকটু সব ঠিকঠাক হতো। কারণ পারস্পরিক একটা বিষয় ছিল, অনেক টিম ওনার নাই, অনেক টিম ওনারকে আর পাওয়া যাচ্ছে না। শাইনপুকুরের বিপক্ষে রেলিগেশন ম্যাচে সাব্বির 15 বলে খেলেছেন 27 রানের ইনিংস। আসলে সব মিলিয়ে রান 9 ইনিংসে 213। তার উপর পার্টেক্সের এই ক্রিকেটারের বিরুদ্ধে উঠেছে ফিক্সিং এর মতো অভিযোগ, যাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। আমার বিষয়টা আমি জানি না, বাট যিনি ইন্টারভিউ দিয়েছেন আমার নাম কিন্তু বলে নাই, উনি কারণে আমি বলে নাই। বা যে ব্যক্তি ইন্টারভিউ নিয়েছেন সে তার নিজের মন বানানো নামটা বসে সুন্দর করে নামটা বসাই দিচ্ছে। তো এটা আসলে অনাকাঙ্ক্ষিত। এটা আসলে এটা প্লেয়ারের জন্য হোক বা যারা আপনারা আছেন, সাংবাদিক যারা আছেন, ভাই ব্রাদার যারা আছেন, এটা আসলে খুবই লজ্জাজনক একটা বিষয়। যে ইংল্যান্ডে যাব আমি 2 মে, ওইখানে একটা টিমের সাথে কথা হয়েছে আমার খেলার। তো আপাতত এখন যেহেতু কোনো ক্যাম্প নাই, কোনো রাইডার নাই, কোনো খেলাও নাই বাংলাদেশে, তো সেখানে আমি খেলবো এবং আমার ফ্যামিলি নিয়ে যাব। হোপফুলি ইনশাল্লাহ ওখানে একটা ভালো একটা দিন যাবে আমার। আমি মিডলসেক্সের আন্ডারে খেলবো আর কি, প্রিমিয়ার ডিভিশন। এদিন রেলিগেশনের রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেয়েছে সাব্বিরের পার্টেক্স স্পোর্টিং ক্লাব। রুবেল মিয়ার সেঞ্চুরিতে 264 রানের সংগ্রহ পায় তারা। জবাবে 4 উইকেটে 237 রান তুলে ফেলে শাইনপুকুর। তবে এরপর হঠাৎই ম্যাচে নাটকীয়তা। কোনো রান যোগ না করেই আউট হন 4 ব্যাটার। দলটা অল আউট হয় 245 রানে। লিগ পর্বের ম্যাচেও এই শাইনপুকুর জন্ম দিয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনার, জানিয়ে চলছে তদন্ত। তাই এই ম্যাচ নিয়েও কিছুটা সন্দেহ থেকেই যায়। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। ঢাকা ডার্বিতে আবারও আবাহনীকে হারিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চায় মোহামেডান। হাই ভোল্টেজ এই ম্যাচের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে আলফাজ আহমেদের দল। মর্যাদাপূর্ণ এই লড়াইয়ে নিজেদের প্রমাণে প্রস্তুত দিয়াবাতে সান্ডেরা। আগের জয়ের আত্মবিশ্বাস 26 এপ্রিলের ম্যাচে কাজে লাগাতে চায় সাদা কালো জার্সিধারীরা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আবারও ঢাকা ডার্বির উত্তাপ। আবাহনী মোহামেডান ম্যাচটি শুধু একটি ম্যাচই নয়, বরং দু দলের সম্মানের লড়াইও। প্রিমিয়ার লিগে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচের আগে প্রস্তুতি শুরু করেছে সাদা কালোরা। নিজেদের ক্লাবে উন্নত মানের প্র্যাকটিস ফ্যাসিলিটি না থাকায় জাতীয় স্টেডিয়ামের আউটারে অনুশীলনে মনোযোগী সোলেমান, সানডে, মুজাফফররা। এদিন আক্রমণ ভাগ নিয়ে শুরু থেকেই মনোযোগী ছিলেন কোচ আলফাজ আহমেদ। মর্যাদাপূর্ণ ম্যাচে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই মাঠে নামতে চায় মোহামেডান। এবারের আসরে 11 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সাদা কালো বাহিনী। লিগে মাত্র এক ম্যাচে পয়েন্ট হারিয়েছে তারা। দুয়ে থাকা আবাহনীর সঙ্গে 4 পয়েন্ট ব্যবধান তাদের, তাই শিরোপার রেইসে এগিয়ে থাকছে মোহামেডান। এবার সুযোগ থাকছে প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরার। সেই সুযোগটা কাজে লাগাতে মুখিয়ে আছে আলফাজ আহমেদের শিষ্যরা। This game will make a lot of difference if we win, and our team have a good spirit now because we just finished winning an important game with Bashundara Kings. We are in good spirits and we hope to go there and take a win. প্র্যাকটিস ফ্যাসিলিটি সংকট থাকলেও মাঠে নিজেদের প্রমাণ করছে সোলেমান, দিয়াবাতে, সানডে, ইম্যানুয়েলরা। এবারের আসরে শিরোপা ঘরে তুলতে পারলে ক্লাব কর্তৃপক্ষের কাছে উন্নত মানের প্র্যাকটিস ফ্যাসিলিটি চাওয়া থাকবে কোচের। প্লেয়াররা সবাই উজ্জীবিত, তারা লিগের টপে আছে, তারা এই জিনিসটা টপটা ধরে রেখে এগিয়ে যেতে চায়। আমরা আমাদের শিডিউল অনুযায়ী ট্রেনিং করাচ্ছি। ম্যাচের জন্য আমরা অপেক্ষা করবো 26 তারিখ। আমি থাকি আর না থাকি, যেই আসবে তাকেই যেন একটা সুন্দর একটা মাঠ দেওয়া হয়, যাতে সে ভালো ট্রেনিং করতে পারে। আসলে ভালো মাঠের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, ইমপ্রুভমেন্টটা ডিপেন্ড করে। তো আমরা আসলে কষ্ট করেই আমরা প্র্যাকটিস করতেছি। এদিকে হাই ভোল্টেজ ম্যাচে ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামবে মোহামেডান। গত বছরের ডিসেম্বরে কুমিল্লায় আবাহনীকে 1-0 গোলে হারিয়েছে সাদা কালোরা। সেই জয়ের সুখস্মৃতি আবারও ঢাকা ডার্বিতে ফিরিয়ে আনতে চায় মোহামেডান। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। লা লিগায় শিরোপার পথে আরও এগিয়ে যাওয়ার মিশনে সেল্টা ভিগোর মুখোমুখি হবে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হেরে যাওয়ায় শনিবারের লা লিগার ম্যাচ নিয়ে সতর্ক হ্যান্সি ফ্লিক। প্রতিটি ম্যাচই ফাইনালের মতো গুরুত্বপূর্ণ তার কাছে। স্তাদে অলিম্পিক লুইস কোম্পানিতে ম্যাচ শুরু হবে রাত 8:15। এদিকে ইপিএলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়বে এভারটন। গুডিসন পার্কে এই ম্যাচ শুরু হবে রাত 8টায়। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে সিগন্যাল ইডুনা পার্কের দুঃসহ স্মৃতি হৃদয়ে কাঁটা হয়ে আছে বার্সেলোনা সমর্থকদের। অপ্রতিরোধ্য কাতালানরা হঠাৎ করেই পথ হারায় ডর্টমুন্ডের মাঠে। টানা 24 ম্যাচ পর হারের মুখ দেখলেও প্রথম লেগের 4-0 গোলের জয়ে 2 লেগ মিলিয়ে হাসি মুখেই মাঠ ছেড়েছিল বার্সা। 2019 সালের পর নিশ্চিত করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল। ডর্টমুন্ডের মাঠে শিষ্যরা হতাশ করেছে কোচকেও। দাপট দেখানো দলটাকে খুঁজেই পাওয়া যায়নি পুরো ম্যাচে। তবে লা লিগায় আর সে ভুল করতে চান না হ্যান্সি ফ্লিক। দীর্ঘদিন ধরে শিরোপার দেখা নেই বার্সার, তাই তো রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াতে লিগে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে কোনো ভুল করতে চান না কোচ। 31 ম্যাচ শেষে 22 জয়, 4 ড্র ও 5 হারে 70 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কাতালানরা। 66 পয়েন্ট নিয়ে 2-এ আছে রিয়াল মাদ্রিদ। একটা ভুল স্বপ্নযাত্রায় ঘূর্ণিঝড়ের মতো আঘাত হানতে পারে, তাই তো ঝড়ের আগেই নিজেদের দুর্গ সুরক্ষিত রাখতে চান ফ্লিক। প্রতিপক্ষ সেল্টা ভিগো লা লিগায় 31 ম্যাচ শেষে 43 পয়েন্ট নিয়ে 7-এ আছে। লিগের সবশেষ খেলা 6 ম্যাচের 3টিতেই জিতেছে তারা, তাই নিজেদের মাঠে কঠিন চ্যালেঞ্জের সামনেই পড়তে হবে বার্সাকে। এ মৌসুমে লিগে সেরা আক্রমণ ভাগ কাতালানদের। এখন পর্যন্ত 30 ম্যাচ খেলে সবচেয়ে বেশি 25 গোল করেছেন পোল্যান্ডের স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের একাদশের তুলনায় এ ম্যাচে বেশ পরিবর্তনের আভাস দিয়েছেন হ্যান্সি ফ্লিক। রাফিনিয়া, ইয়ামাল, ওলমো, পেদ্রি, ফেরান তোরেসরা থাকছেন শুরুর একাদশেই। দু দলের এখন পর্যন্ত খেলা 133 ম্যাচের মধ্যে 73টি জয় নিয়ে এগিয়ে আছে বার্সেলোনা। সেল্টার জয় 28 ম্যাচে, ড্র হয়েছে 32টি ম্যাচ। সবশেষ গেল নভেম্বরে খেলা দু দলের ম্যাচটি 2-2 গোলের ড্রয়ে শেষ হয়। কখনো মেঘ, আবার ঝলমলে রোদের মতো ছন্নছাড়া পারফরমেন্স। মৌসুমের শুরু থেকে এটাই ম্যানচেস্টার সিটির চিত্র। সবশেষ খেলা ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে রীতিমতো বিধ্বস্ত করেছে গার্দিওলার দল। শেষ 5 ম্যাচে অপরাজিত সিটি। এভারটনের বিপক্ষে লিগেও সে যাত্রা ধরে রাখার লক্ষ্য তাদের। ইপিএলে 32 ম্যাচ শেষে 55 পয়েন্ট নিয়ে 5-এ আছে সিটিজেনরা। চ্যাম্পিয়ন্স লিগের আশা বাঁচিয়ে রাখতে চাইলে থাকতে হবে সেরা 4-এ। প্রতিপক্ষ এভারটন আছে 38 পয়েন্ট নিয়ে 13তম স্থানে। শেষ 7 ম্যাচের মধ্যে মাত্র 1টিতে জিতেছে এভারটন, তাই জয়ের আশা করতেই পারেন গার্দিওলা। ওর্তেগা, নুনেস, দিয়াস, গঞ্জালেস, ভার্দিওল, মারমুইশ, ডি ব্রুইনাদের শুরুর একাদশে থাকা প্রায় নিশ্চিত। পারভিন আক্তার, সময় সংবাদ।
আবারও ক্রিকেট। পাকিস্তান ক্রিকেটের চেয়ারম্যান নির্বাচনে রাজনৈতিক প্রভাব স্পষ্ট। যে হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয় বলে কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। নির্বাচকদের সিদ্ধান্ত নিয়েও কড়া মন্তব্য করেছেন তিনি। পাকিস্তান ক্রিকেটের সুদিন ফেরাতে অলরাউন্ডারদের প্রতি গুরুত্ব বাড়ানোর তাগিদ দিয়েছেন হাফিজ। এদিকে দেশটির তরুণ ক্রিকেটারদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ড যেন একটা নাট্যমঞ্চ। প্রতিদিনই কোনো না কোনো কারণে খবরের শিরোনামে উঠে আসে পিসিবি। কখনো নির্বাচকদের বিতর্কিত সিদ্ধান্ত, কখনো আবার খেলোয়াড়দের সঙ্গে দ্বন্দ্ব, কখনো কোচ নিয়ে ঝামেলা। এত সব জটিলতায় ভুগতে থাকা পাকিস্তান ক্রিকেটকে নিয়ে সাবেকদের সমালোচনায় ছয়লাভ গণমাধ্যম। এর মধ্যেই দেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজও সমালোচনায় গা ভাসালেন। দীর্ঘদিন ধরে পাকিস্তান ক্রিকেট দলের পারফরমেন্স নিয়ে হতাশা চারিদিকে। নির্বাচকদের সিদ্ধান্তে ক্ষুব্ধ সমর্থক থেকে শুরু করে দেশটির সাবেক খেলোয়াড়রা। অব্যবস্থাপনা আর পরিকল্পনার অভাবে বোর্ডের এমন দশা বলেও দুষছেন সবাই, যেখানে বোর্ড চেয়ারম্যান মোহসিন নকভির দূরদর্শিতার অভাবকেই দুষছেন। এর পেছনে আরও এক কারণ খুঁজে বের করলেন মোহাম্মদ হাফিজ। পিসিবিতে রাজনৈতিক প্রভাব আছে বলে কড়া মন্তব্য করেন তিনি। সম্প্রতি পাকিস্তানের ক্রিকেট ভক্তদের সঙ্গে এক প্রশ্ন উত্তর পর্বে এমন সমালোচনা করেছেন দেশটির সাবেক তারকা অলরাউন্ডার। শুধু তাই নয়, নির্বাচকদের নির্বাচন প্রক্রিয়া নিয়েও কথা বলেন হাফিজ। পিসিবি চেয়ারম্যান সবসময়ই রাজনৈতিক পটভূমির ভিত্তিতে নিয়োগ পান। বাকিদের বিষয় আমি বলতে পারবো না, তবে ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপ কখনোই ভালো ফলাফল বয়ে আনতে পারে না। পাকিস্তান ক্রিকেটের আমি একজন ভক্ত। এই দলটা খারাপ করলে আমার খুব কষ্ট হয়। আশা করছি সুদিন ফিরে আসবে। তবে আমি বলতে পারি, দলে সুদিন ফেরাতে হলে নির্বাচকদের পুরো পাকিস্তান ক্রিকেটেই অলরাউন্ডারদের গুরুত্ব দিতে হবে, তাদের উন্নতিতে কাজ করতে হবে। দল নির্বাচন কিংবা বোর্ড কর্তাদের সমালোচনা করলেও পাকিস্তান দলের তরুণ ক্রিকেটারদের নিয়ে প্রশংসা করেছেন মোহাম্মদ হাফিজ। তরুণ প্রতিভাবানদের সুযোগ দেওয়ার পাশাপাশি তাদের মেধার মূল্যায়ন করারও তাগিদ দিলেন তিনি। তবে নতুনদের সঙ্গে সিনিয়রদের নিয়েও কথা বলেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। তার মতে, বাবর রেজওয়ানদের অবদান ভুলে না গিয়ে তাদের ওপর আস্থা রাখতে বললেন হাফিজ। সাইম আইয়ুব, আব্দুল্লাহ শফিকরা পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ। তারা যেন কখনো বিভ্রান্তিতে পড়ে না যায়। আর বাবর রিজওয়ানরা মানসম্মত খেলোয়াড়। তাদের শুধু খারাপ সময় কাটাতে, খেলার ধরন ও স্কিল উন্নতিতে নজর দিতে হবে। দলের প্রতি আরও আবেদন বাড়াতে হবে। তাদের প্রতিভা প্রশংসা পাওয়ার যোগ্য, তবে তাদেরকে দলের প্রতি প্রভাবশালী হতে হবে। এদিকে ক্রিকেটারদের মাঠের পারফরমেন্স ছাড়া অন্যান্য বিষয় নিয়ে সমালোচনা না করারই অনুরোধ জানিয়েছেন মোহাম্মদ হাফিজ। তাজিন খন্দকার, সময় সংবাদ। রিয়াল মাদ্রিদের ১২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে বাংলাদেশেও। রাজধানীর এক হোটেলে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটা উদযাপন করেন লস ব্ল্যাঙ্কোসের বাংলাদেশি ভক্তরা। ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের ফ্যান আছে পুরো বিশ্বে। বাংলাদেশেও ক্লাবটির অসংখ্য ভক্ত রয়েছে। এদিন প্রিয় ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এই আয়োজনে সামিল হন রিয়াল ভক্তরা। অনুষ্ঠানে প্রদর্শন করা হয় রিয়ালের সাফল্যের ইতিহাস। এছাড়া ফিলিস্তিনের মানুষের ওপর ইসরায়েলের চলমান বর্বরতা নিয়েও প্রতিবাদ জানানো হয় এই অনুষ্ঠান থেকে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়।